সংসদ প্লাজায় মন্ত্রিসভার শপথ মঙ্গলবার বিকাল 4টায়। ওই একই দিন সকাল 10টায় নবনির্বাচিত এমপিদের শপথ। সংসদ ভবনের ভেতরে শপথ আর বাইরে হচ্ছে মন্ত্রিসভার শপথ। চমৎকার, কম্বিনেশনটা ভালো। আরেকটা বিষয় উল্লেখযোগ্য যে এবার ভারত, পাকিস্তান সহ 13টা দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটি নিয়েও একটা চমক হয়তো আসতে পারে। নরেন্দ্র মোদী কি সত্যি সত্যি আসবেন, নাকি উপরাষ্ট্রপতি অথবা পররাষ্ট্রমন্ত্রী আসবেন, সেটি এখনো ঘোষণা হয়নি। নরেন্দ্র মোদী ঠিক ওই সময় আসবেন কিনা কিছুটা সন্দেহ আছে, কারণ 17 তারিখে ফ্রান্সের সম্ভবত প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো বৈঠক আছে, ভারতে সফরে আছেন। তো সুতরাং নরেন্দ্র মোদীর আসার সম্ভাবনা কম। পাকিস্তানের শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী আসবেন নাকি পররাষ্ট্রমন্ত্রীকে পাঠাবেন, সেটাও দেখার বিষয়। কারণ তারেক রহমান তার নেতৃত্বে বিএনপি বিপুল বিজয় পর নরেন্দ্র মোদী প্রথম টেলিফোন করেন, সরাসরি কথা বলেছেন। তার পরের দিন কথা বলেছেন শাহবাজ শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী। বিএনপি সরকারের সাথে সম্পর্ক স্থাপনের ব্যাপারে পাকিস্তান এবং ভারতের একটা নতুন করে লড়াই শুরু হবে বলে আশা করা যায়। ইতিমধ্যে গত 17 মাসে পাকিস্তান অনেক দূরে গিয়েছে, ভারত পিছিয়েছে অথবা স্থির থেকেছে। তারা অপেক্ষা করেছে নতুন সরকারের জন্য। তারা বারবার বলেছে বাংলাদেশের নির্বাচন হওয়ার পর নবনির্বাচিত সরকারের সঙ্গেই তাদের সম্পর্ক হবে এবং সম্পর্কের উন্নতি করবে। এবং সেই বার্তা ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকেও দেওয়া হয়েছে ইতিমধ্যে গতকালকে। ভারত অপেক্ষা করছে সেই বার্তার বাস্তবায়নের জন্য। এই কম্বিনেশনে গত 17 মাসের যে কূটনীতির আমরা চেহারা দেখলাম, এবার কিন্তু পাল্টে যাবে। কে কত বেশি বিএনপি সরকারকে কাছে নেবে তার একটা প্রতিযোগিতা থাকবে। প্রতিযোগিতায় পিছিয়ে থাকবে না চীন, পিছিয়ে থাকবে না আমেরিকা। ইতিমধ্যে তাদের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানানো হয়েছে। সুতরাং একটা নতুন কূটনৈতিক মেরুকরণ ঘটবে। বিএনপির নতুন সরকারে আসার সাথে সাথে একটা কূটনৈতিক মেরুকরণ ঘটবে। তার লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী বেশ ঘটা করে আগেই টেলিফোন করে বসছেন, যেটা শাহবাজ শরীফ তারপরে টের পেয়ে হয়তো দেখলেন যে তিনি পিছিয়ে যাচ্ছেন, তিনিও ফোন করেছেন। কামড়াকামড়ি একটা চলতে থাকবে। এর মধ্য দিয়ে বাংলাদেশের বিএনপি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ এই যে উত্তেজনা বাংলাদেশকে ঘিরে পাকিস্তান এবং ভারতের, এই উত্তেজনা হ্রাস করা, কমিয়ে আনা, ভারতের সাথে বিশেষ করে সম্পর্ক যেভাবে তলানিতে গেছে সেই জায়গা থেকে ফিরিয়ে আনাটা একটা নতুন বিষয় হবে। আবার অপোজিশন, নিন্দুকরা, যেমন দেখলাম একজন বলেছেন যে মোদীকে কেন আমন্ত্রণ জানানো হবে, তিনি ইচ্ছা করলে স্বপ্রণোদিত হয়ে আসতে পারেন, অর্থাৎ দিল্লির দাসত্ব করা যাবে না, এই ধরনের। অর্থাৎ এখন খুঁটিনাটি বিষয়গুলো, স্বাভাবিক সম্পর্কটাকেও অনেকে দিল্লির দাসত্ব, ওই যে দিল্লির সাথে তারেক রহমানের চুক্তি হয়েছে সেই চুক্তি, এইভাবে চিত্রিত করার চেষ্টা করবে। বিরোধী দল বসে থাকবে না। ইতিমধ্যে তারা 11 দলীয় জোট, যেটা নাহিদ ইসলাম বলছিল যে তারা এটা শুধু নির্বাচনী জোট, নির্বাচনের পর তারা আলাদা হয়ে যাবে, কিন্তু এখন আর আলাদা হবার সুযোগ সম্ভবত কম। এই কারণে যে এনসিপি এখন তার অস্তিত্ব রক্ষা করার জন্য সে এখন ভর করবে জামাতের উপর। জামাতও তার শক্তি বাড়ানোর জন্য এনসিপিকে আঁকড়ে ধরে রাখবে। এবং তারা দেখলাম যে তাদের বিভিন্ন জায়গায় কর্মীদের উপর বা দলের উপর হামলার জন্য তারা প্রতিবাদ কর্মসূচি পালন করবে ঘোষণা দিয়েছে আগামীকালকে। এক জোটবদ্ধভাবে তারা একটা বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে এবং এই নির্বাচনী জোটটা এখন বলা যায় যে একটা পার্মানেন্ট জোটের রূপ নিল, রাজনৈতিক জোটের রূপ নিয়েছে। এবং এটা স্বাভাবিক। আমার যেটা ধারণা ছিল যে এইটার একটা শুধু নির্বাচনী জোট, এটা আমার কাছে মনে হচ্ছে না। কারণ
জামাত শুধু একা একা ফ্রন্টে নিজে খেলে না, তার অনেকগুলো রাজনৈতিক উইং, শাখা পোশাখা, নামে বেনামে সেগুলো কিন্তু আছে। সেগুলো দিয়ে এখন তারা শুরুতেই যেহেতু ভোটের হিসাবে 20 লাখ ভোট কম বেশি, 4,53,000 আর তারা 4,33,00,000, 4,53,000 আর 4,33,00,000 ভোটের পার্থক্য, মানে 20 লাখ। আসনের পার্থক্য যদিও ব্যাপক, কিন্তু এই যে সমর্থন, এই যে ভোট, এটাকে জামাত ইসলাম জনসমর্থন হিসেবে তার প্রতি কাজে লাগানোর চেষ্টা করবে রাজনৈতিকভাবে। সুতরাং বিএনপিকে যে শুরু থেকেই তারা চেপে ধরবে, মানে আক্রমণাত্মক ভাবে খেলবে, মানে ডিফেন্সিভে না অফেন্সিভে খেলবে, এটা পরিষ্কার। এখন বিএনপির কি স্ট্র্যাটেজি হবে সেটা দেখার বিষয়। বিএনপি তার নিজের শক্তি কতটা সংহত করতে পারবে সেটাও দেখার বিষয়। বিভিন্ন জায়গায় বিএনপির এবং বিএনপির বিদ্রোহীদের লড়াই চলছে, কারণ বিএনপির প্রায় 69টা বিদ্রোহী প্রার্থী ছিল। অনেক জায়গা থেকে খবর আসছে যে বিজয়ী প্রার্থী পরাজিত বিএনপির বিদ্রোহী প্রার্থী কর্মী সমর্থকদের উপর হামলা করছে, উল্টা ভাবেও হচ্ছে কোন কোন জায়গায়। তো এই যে আভ্যন্তরীণ কোন্দল কলহ, এইটা বিএনপিকে আরো পর্যদস্ত করবে যখন নাকি 11 দলীয় জোট, নির্বাচনী জোটটা এখন রাজনৈতিক জোট হিসেবে আবির্ভূত হবে এবং সংসদের ভেতরে বাইরে তারা লাগাতার ভাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। ফলে বিএনপির জন্য খুব মানে কুসুমাস্তীর্ণ রাস্তা সামনে, এটা মনে করার কোনো কারণ নেই। একদিকে আন্তর্জাতিক মেরুকরণ, অন্যদিকে আভ্যন্তরীণ ভাবে রাজনীতির মেরুকরণ, এই বিষয়গুলো বিএনপি এখন কিভাবে হ্যান্ডেল করে সেটা এখন দেখার বিষয়। দর্শক।